গুপ্তধন আসলে কি? শুধু কি অর্থ, নাকি অন্য কিছু হতে পারে? আর গুপ্তধনের সন্ধানে কোনো অশরীরী যদি পথ দেখায়, তাহলে এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের এই তন্ত্রহাট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন রমাকান্তের গুপ্তধন। গল্পের সূত্রধার শুভ, গল্প পাঠে জ্যোতির্ময়, তারানাথের চরিত্রে RNM অভিষেক, অন্যান্য চরিত্রে রৌনক ও পার্থ। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন রমাকান্তের গুপ্তধন। একটা অন্ধকার ঘরের ভিতর দিয়ে আমি রমাকান্তের সঙ্গে হেঁটে চলেছি। যতই হেঁটে চলেছি ততই চারপাশে অন্ধকার ছাড়া কোথাও কিছু নেই। আলো ছড়িয়ে রমাকান্তের হাতে লণ্ঠনটা মাঝে মাঝে দুলতে দুলতে এপাশে ওপাশে সামান্য আলো ছড়িয়ে দিচ্ছে মাত্র। আর সেই আলোতেই যেটুকু দেখা যায় সেইটুকুতে আমি বুঝতে পারছিলাম চারপাশে মাটি ছাড়া আর কিছুই নেই। এটা বাড়িটার নিচের দিকের একটা অংশ। রমাকান্ত এখানে ঢোকার আগে যতটা কৌশলী হয়েছিল, তারপরে কিন্তু ঠিক ততটা কৌশলী হলো না। বেশ খানিকটা এগিয়ে গিয়ে আস্তে আস্তে আমায় বলল, ঠাকুরমশাই, এই পথে চললে কিছু খুঁজে পাবো তো? আরে, পথে চললে কিছু খুঁজে পাবে কিনা তা আমি কি করে জানবো বলো তো? আমি তো এ বাড়িতে বাস করি না, তুমি বাস করো। তুমি এবার এই সমস্ত কিছু জানো, তুমি বেশ ভালো করেই বলতে পারবে হয়তো। আমি তো এখানে বেশি দিন থাকতে আসিনি, আর এই বাড়ির সমস্ত কিছু আমি এখনো জেনে উঠতে পারিনি। তাই তাতে কিছু হবে না, ও আস্তে আস্তে হয়ে যাবে। যখন আজ বেরিয়ে পড়েছো একবার, তখন চলো। রমাকান্ত আগে আগে হাঁটতে লাগলো, আমি তার পিছনে। বারবার কিন্তু মনে হচ্ছিল রমাকান্তের হাতের ওই আলোটুকু আশেপাশের অন্ধকারটাকে সরিয়ে ফেলতে অক্ষম। তার বদলে যেন ওই হলদে কাঁচের হ্যারিকেনের আলো আশেপাশে কালো অন্ধকারগুলো আরো বেশি বেশি গাঢ় হয়ে জমা হচ্ছে। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে রমাকান্ত নিজেও মাঝে মাঝে ভয় পেয়ে বলে উঠছিল, ওখানে ওখানে কি যেন নড়ে উঠলো না ঠাকুরমশাই? কিছু হয়নি রমাকান্ত, তুমি ভয় পাচ্ছ। যদি তুমি ভয় পেয়ে থাকো তাহলে ফিরে চলো। আজ রাতে আর তোমায় যেতে হবে না। দিনের বেলাও তো ওখানে যাওয়া যেতে পারতো। ঠাকুরমশাই, না, দিনের বেলা এই পথে এসেছি শুনলে বাড়িতে বউ বড্ড চেঁচামেচি করবে। আগেই তো বলেছি আপনাকে, আসলে সকলেই ভাবে এই গুপ্তধনের সাথে কোনো অভিশাপ লুকিয়ে রয়েছে। রমাকান্তের কথা শুনে এবার কেমন যেন অবাক হলাম। অভিশাপের কথাটা সে এখনো মনে রেখে দিয়েছে, অথচ তারপরে ওই অন্ধকার রাতে আমার সাথে বাড়ির তলায় এই মাটির নিচের পুরনো পথে হেঁটে চলেছে। আরো খানিকটা সামনের দিকে এগিয়ে যেতে কিন্তু এবার একটা অদ্ভুত ব্যাপার ঘটল। রমাকান্তের মতো আমারও মনে হলো অন্ধকারে এই পথটা যেন সামনের দিকে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। আর সেই পথের বেশ খানিকটা দূরে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। হ্যারিকেনের অল্প আলোয় ভালোভাবে বোঝা না গেলেও রমাকান্ত হ্যারিকেনটা তুলে কাঁপা কাঁপা গলায় বলল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, দেখুন, ওই দেখুন, মনে হচ্ছে যেন কেউ দাঁড়িয়ে আছে ওখানে। রমাকান্তর কথা শুনে আমি সামনের দিকে তাকালাম। ভালোভাবে দেখা যায় না, কিন্তু কিছু যে একটা আছে সেটা স্পষ্ট মনে হচ্ছে। এই পথে কেউ আসে না ঠাকুরমশাই, রাতের বেলা কেন, দিনের বেলাতেও কেউ আসবে না। আর আপনি তো দেখেছেন এই পথে কিভাবে। রমাকান্ত, আমার মনে হয় আমাদের এখানে থাকাটা কিন্তু ঠিক হচ্ছে না। বরং দিনের বেলা কোনোভাবে আমরা এই পথে আসব। রাতের বেলা এই পথে কিন্তু পদে পদে বিপদ রয়েছে। কথাটা রমাকান্তকে বললাম, কারণ আমার যেন কেমন মনে হচ্ছিল ওই দূরে যাকে দেখতে পাচ্ছি সে যেন হাঁটতে হাঁটতে আমাদের দিকে এগিয়ে আসছে।
রমাকান্তের হাতের ওই হ্যারিকেনের আলোটা যদি একবার নিভে যায়, তাহলে এই অন্ধকারের মধ্যে আর পিছনের পথে গিয়ে আমরা বেরোতে পারবো না। একবার পথ ভুল হয়ে গেলে কোন দিকে চলে যাব ঠিক নেই। রমাকান্ত আমার কথায় আপত্তি করল না, পিছনের দিকে ঘুরল। তার মুখেও ভয়ের রেখা দেখা দিয়েছে, আর হ্যারিকেনটা মুখের একদম সামনে ধরে সে বলল, তাহলে কাল সকালের দিকে একবার সকলের নজর এড়িয়ে এই পথে আসবো ঠাকুরমশাই, কেমন? সত্যি করে বলছো তো রমাকান্ত? গুপ্তধনের ওপরে তোমার কোনো লোভ নেই তো? লোভ থাকলে কিন্তু কখনো গুপ্তধন খুঁজে পাওয়া যায় না। লোভ নিয়ে যারাই নিজেদের কিংবা পরিবারের কিংবা অপরের অর্জিত সম্পত্তি উদ্ধার করার চেষ্টা করেছে, তারা কিন্তু কখনোই সফল হয়নি বাবা। লোভ সামান্য আছে ঠাকুরমশাই, আপনাকে মিথ্যা বলবো না, আছে লোভ। ছেলে মেয়ে দুটো ভালোভাবে খেতে পড়তে পায় না, হ্যাঁ, মাঝে মাঝে ফ্যান ভাত খেয়ে থাকতে হয়। কোনো রকমে চালটা জোগাড় করতে পারি, তাই শাক পাতা খেয়ে দিন কাটায়। বউটার দিকে ভালো করে মুখ তুলে তাকানো যায় না ঠাকুরমশাই। ভাগ্যিস এখানে এসে পড়েছিলাম, তাই না হলে মাথা গোছার জায়গাও ভালোভাবে কোথাও পেতাম না। এটাই লোভ ঠাকুরমশাই, এটাই লোভ। যদি একটু ভালোভাবে থাকা যায়। তার দিকে তাকিয়ে দেখলাম, তার মুখ দেখে মনে হলো না যে সে মিথ্যে বলছে। আমরা হাঁটতে লাগলাম পিছনের দিকে। রমাকান্ত আবার বলল, ঠাকুরমশাই, যদি গুপ্তধন পেয়ে যাই, যেটুকু দরকার সেটুকু নিয়ে বাকিটুকু আবার ওইখানেই রেখে দেবো। যাদের সম্পত্তি তাদের থাকাই ভালো, নেহাত আমার প্রয়োজন, তাই না হলে। আমি আবার সামনের দিকে যেতে লাগলাম, রমাকান্ত আমার একটু পিছনে। হ্যারিকেন হাতে নিয়ে তার হাঁটতে কষ্ট হয়, তার একটা পায়ে নিচের 5টা আঙুল নেই। সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে সে কোনোভাবে হাঁটে, কিন্তু ব্যাপারটা এখন অভ্যেস হয়ে গিয়েছে। হঠাৎ করে রমাকান্ত থমকে দাঁড়ালো, তারপর হ্যারিকেন তুলে পিছনের দিকে ঘুরে যেন ভয় পাওয়া গলায় বলে উঠল, ঠাকুরমশাই, ওটা কি? রমাকান্তের ভয় পাওয়া গলার কথা শুনে আমি পিছনের দিকে তাকালাম। ঠিক তখনই হ্যারিকেনের হলদে আলোয় দেখতে পেলাম, আমাদের থেকে কয়েক হাত দূরে যেখানে অন্ধকারটা গভীর হতে শুরু করেছে, ঠিক সেখানেই যেন কিছু একটা দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো অত্যন্ত সাদা উজ্জ্বল। রমাকান্তের মুখ থেকে একটা তীব্র আর্তনাদ বেরিয়ে এসেছিল। আমি তার হাত থেকে হ্যারিকেনটা নিয়েছিলাম, নইলে এক্ষুনি সেটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যেত। ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সে আমার পিছনে এসে দাঁড়ালো। ঠিক তখনই সেই হাসির শব্দটা আরো একবার হলো, আর তারপরেই যে এসেছিল সে যেন আস্তে আস্তে মিলিয়ে গেল অন্ধকারে। কিশোরী কিন্তু আসবে বলেছিল, আমায় চলে যেতেই বলেছিল, তবে তার একটা কাজ মিটিয়ে সে সরাসরি এখানে এসে পড়বে বলে জানিয়েছিল। আমি তো ভাবলাম এখানে এসে দেখবো সে এখানেই রয়েছে। আহা, বলেছে যখন তাহলে নিশ্চয়ই আসবে। তুমি বরং তেলে ভাজাটা খাওয়া শুরু করো, ঠান্ডা হয়ে গেলে তেলে ভাজা খেতে আর ভালো লাগবে না। আর কিশোরী এক্ষুনি এসে পড়লো বলে। তারানাথের বাড়ির বৈঠকখানায় তক্তাপোষের উপরে বসেই কথা হচ্ছিল। সামনে তেলে ভাজা রাখা রয়েছে রেকাবিতে। অনেকক্ষণ ধরেই উসখুস করছিলাম। কিশোরীর আসার কথা সকালে। বাড়িতে অনেকক্ষণ ধরে কিশোরের জন্য অপেক্ষা করার পর হঠাৎ করে মনে পড়ল আগের দিন কিশোরীর সঙ্গে দেখা হয়েছিল। তখনই কিশোরী বলেছিল পরদিন সকালে তার একটা কাজ রয়েছে, সেই কাজ সেরে সে একেবারে মটলেনে তারানাথের কাছে এসে পৌঁছবে। আমি যেন তার জন্য অপেক্ষা না করে সোজা এখানে চলে আসি। তাই আমি একটু দেরি করেই বাড়ি থেকে বেরিয়েছিলাম। তারপর ট্রামে করে মটলেনের কাছে নামতেই কি মনে হতে তেলে ভাজা কিনে যখন এসে পড়লাম, তখনও দেখি কিশোরী আসেনি।
আজ সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এখন আকাশের অবস্থা একটু ভালো আছে বটে, তবে যে কোনো সময় আবারও বৃষ্টি নামতে পারে। বাইরে আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতে থাকতে তারানাথ বলে উঠল, হ্যাঁ, মানুষের জীবন কত অনিশ্চিত বলো। এই সমস্ত কিছু ঠিক রয়েছে, একরকম হিসেব করে সব চলে যাচ্ছে, আবার অল্প সময়ের মধ্যেই সমস্ত কিছু বদলে যায়। হঠাৎ এই কথা বলছেন কেন? দিন দুয়েক আগে আমার গ্রামের কাছ থেকে একজন এসেছিল, আমার কাছে এসেছিল ঘুরতে ঘুরতে। তার সঙ্গে অনেক কথাবার্তা হলো, আর তাতেই শুনতে পেলাম আমাদের গ্রামের বাড়ির কাছেই আমার এক বন্ধু ছিল। তোমরা তো জানো যে ছোটবেলায় আমার সঙ্গে খুব বেশি কারো সখ্যতা না থাকলেও দু একজনের সঙ্গে একটু কথাবার্তা দেখাশোনা তো হতোই। বড় হওয়ার পর যখন সাধনার জন্য বেরিয়ে পড়তাম, তখন বাড়ি ফিরে এলে ওরা মাঝে মাঝে দেখা করতে আসতো। তেমনই এক বন্ধু ছিল। তার কাছে শুনলাম সে নাকি মাসখানেক আগে মারা গেছে, অথচ তার বয়স আমার থেকে সামান্য কম। সুস্থ শরীর, কোনো কিচ্ছু নেই। একদিন রাতের বেলা ঘুমোতে গিয়ে পরদিন সকালে আর ওঠে না। বাড়ির লোকেরা ডাকাডাকি করতে গিয়ে দেখে ঘুমের মধ্যে কখন যেন পড়ে গেছে। তার কোনো কিছুরই অভাব ছিল না। দুই ছেলে জমি জমার কাজ ভালোই শিখেছে, পাকা বাড়ি তুলেছে গ্রামে। এমন সময় হঠাৎ করে সে চলে গেল। তাই বলছিলাম, জীবন কত অনিশ্চিত। তার কথাই আজ মনে পড়ছিল। বুঝতে পারছিলাম তারানাথের মনটা কোনো কারণে আজ ভীষণ উদাস হয়ে রয়েছে, তাই সেসব কথা বলছে। অন্য সময় হলে এতক্ষণে সে আরো অনেক কিছুই বলে ফেলত। তাছাড়া আজ কিশোরী আসেনি, তাই তারানাথকে খোঁচিয়ে দেওয়ার মতন কোনো ব্যাপার এখনো ঘটেনি। গ্রামের কথা আপনার এখনো মনে পড়ে, তাই না? তারানাথ আমার দিকে তাকালো। তার চোখ উদাস ভাবে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। এবার আমার দিকে তাকাতেই কেমন যেন মহাচ্ছন্নের মতন বলল, মনে পড়ে সে কথা বলবো না, তবে মাঝে মাঝে অতীতের অনেক কিছুই ছেড়ে আসার পরেও সেগুলো যেন আমাদের সহজে ছেড়ে যেতে চায় না। তা মনে পড়ে না, কিন্তু মনে থেকেই যায়। সেগুলো আমাদের আলাদা করে আর মনে করতে হয় না, সঠিক সময় ঠিক চোখের সামনে ভেসে ওঠে। এই যেমন তোমাদের গল্প বলি, তোমরা গল্প বলে মনে করলেও সে তো আসল ঘটনা। সেগুলো বলতে বলতে সেই সময়কার সমস্ত কিছু যেন চোখের সামনে ভেসে ওঠে গো। আসলে সবই হলো আমাদের মনের কারবার, বুঝলে? আর দেরি নেই, কিশোরী এই এসে পড়লো বলে। কথা বলতে বলতে তারানাথ হঠাৎ কিশোরীর কথা বলে উঠল। আমি বাইরে খোলা দরজা দিয়ে বড় গেটের দিকে তাকালাম। না, কিশোরী এখনো আসেনি। আবার সামনের দিকে তাকিয়েছি। হঠাৎ করে বাইরে শব্দ শুনে তাকিয়েই দেখি কিশোরী বৃষ্টিতে ভিজতে ভিজতে তাড়াতাড়ি এসে ঢুকলো বারান্দার কাছে। তারপর বলল, ইস, বড্ড দেরি হয়ে গেল। তাড়াতাড়ি এলে আর বৃষ্টিতে ভিজতে হতো না। তাড়াতাড়ি ঠাকুরমশাই একটা গামছা দিন। তারানাথ সামান্য হেসে উঠে গেল। গামছা দিয়ে হাত মুখ মাথা ভালো করে মুছে কিশোরী তক্তাপোষের এক পাশে বসে একটা তেলে ভাজা তুলে নিয়ে বলল, এ হে হে, পুরো ঠান্ডা হয়ে গেছে। কতক্ষণ আগে এসেছো তুমি? খুব বেশি নয়, এই একটু আগেই। আসলে বৃষ্টির মধ্যে তো, তাই তেলে ভাজা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা তেলে ভাজায় যত্ন সহকারে আমরা খেলাম। তারপর তারানাথ একটা সিগারেট ধরিয়ে টান লাগানোয় মন দিল। কিশোরী তার কাজের কথা বলল কিছুক্ষণ। তারপরে সেসব শেষ হতেই তারানাথের দিকে তাকিয়ে বলল, ভারী জোর বৃষ্টি নেমেছে। এমন সময় একটা ভালো জমিয়ে গল্প না বললে কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না ঠাকুরমশাই। গল্প বলতে আজ আর ভালো লাগছে না। আজ না মনটা ভালো নেই।
অন্য একদিন না হয় গল্প বলবো। আজ বরং তোমরাই কিছু বলো, আমি শুনি। ও কথা বললে চলবে না ঠাকুরমশাই, গল্প বলুন। আপনি তো এত জায়গায় ঘুরেছেন, এত কিছু দেখেছেন, গুপ্তধনের কথা শুনেছেন কখনো? আর তখন তো গ্রামের দিকে গুপ্তধনের চল ছিল। এমন কোথাও গিয়ে কোনো গুপ্তধনের সঙ্গে জড়িয়ে পড়েছেন? হঠাৎ কিশোরী গুপ্তধনের কথাটা কেন বলল ঠিক বুঝতে পারলাম না। তারানাথের মুখের উদাস ভাবটা তার কথা শুনে কেমন যেন কেটে গেল। কিশোরীর দিকে সোজা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, গুপ্তধন? হঠাৎ গুপ্তধন কেন? না, তেমন কিছু নয়। এই অফিসে একজনের কাছে হঠাৎ করে গুপ্তধনের কথা শুনেছিলাম। তার এক পূর্বপুরুষ নাকি বেশ অনেক স্বর্ণমুদ্রা রেখে গিয়েছিলেন। সেই লোকটির বাবা এক সময় অনেক স্বর্ণমুদ্রা খুঁজে পেয়েছিল তার পুরনো বাড়ির এক পরিত্যক্ত ঘর থেকে। তাই আর কি। আপনার কোনো গুপ্তধনের গল্প জানা আছে? গুপ্তধনের এক কাহিনী আমার জানা আছে, তবে তোমরা যেমন গুপ্তধনের কথা বলছো এমন গুপ্তধন কিন্তু নয়। আর এটা তো গল্প নয়, আমার নিজের চোখে দেখা একটা অভিজ্ঞতা। তবে আসলে কি হয়েছিল তা আমি নিজেও ভালোভাবে বিশ্বাস করিনি কোনোদিন। তা সেটাই তোমাদের আজকে বলি বরং। আমি আর কিশোরী বসে রইলাম। তারানাথ চুপ করে কিছুক্ষণ বাইরের দিকে তাকিয়ে রইল। তারপর একসময় বলতে শুরু করলো, তার নাম ছিল রমাকান্ত ভট্টাচার্য। তবে তাকে দেখলে মনে হবে না যে তার নাম রমাকান্ত ভট্টাচার্য হতে পারে। আসলে আমরা মানুষের চেহারার সঙ্গে তার নামের একটা সাদৃশ্য সবসময় খোঁজার চেষ্টা করি। আরিক্য নাম যাদের, তাদের দেখতে হবে তেমন, আর যাদের দেখতে হবে একটু হালকা গোছের, নামটাও তেমন হবে। আসলে নামের সঙ্গে তাদের চেহারা সব সময় সঠিক নাম মিল পেলেও আমরা তেমনটাই ভেবে ফেলি। তবে সে যাই হোক, রমাকান্তের সঙ্গে কিন্তু আমার আলাপ সম্পূর্ণ অন্যভাবে। হাঁটতে হাঁটতে একদিন গ্রামের এক পথের পাশে ছোট নদীর ধারে জল খাওয়ার জন্য নেমেছি। নদীর জলে পা ডুবিয়ে বেশ ভালোই লাগছিল। আজলা করে জল তুলে মুখে চোখে দিয়ে পরিশ্রম দূর করলাম। আরেকবার আজলা জল তুলে নিয়েছি খাওয়ার জন্য। অমনি মনে হলো আমার পা যেন কেউ চেপে ধরেছে। সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা কেমন করে উঠল। আসলে হঠাৎ ব্যাপারটা হয়েছে বলে আমি এমন চমকে গেছি। জল মুখে তুলে দিতে যাব এমন সময় দুটো হাত আমার পা চেপে ধরেছে। মনে হলো এক্ষুনি দুটো পা আমায় টেনে নিয়ে যাবে জলের ভিতর, কিন্তু তা হলো না। হঠাৎ করে দুটো হাত আমার পা ছেড়ে দিল। আমি অবাক হয়ে গেলাম। এই মনে হতে তাড়াতাড়ি জল ছেড়ে পায়ে উঠে দাঁড়িয়ে দেখতে লাগলাম জলের দিকে। সামান্য মুহূর্ত পরেই কিন্তু জলের উপরে একটা আলো রং উঠল, আর তারপরেই জলের উপরে ভেসে উঠল একটা মুখ, একটা কালো মুখ। তার দুটো গোল গোল ক্ষুদ্র চোখ, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মুখের দাঁতগুলো অমসৃণ। সে অদ্ভুত ভাবে মাথাটা জলের উপরে তুলে তার হাসি মুখে আমার দিকে তাকিয়ে বলল, এই ক্ষমা করবেন ঠাকুরমশাই, আমি না বুঝতে পারিনি। আসলে আপনি যে জলের ধারে দাঁড়িয়ে আছেন, আমি না বুঝেই আপনার দুটো পা ধরে ফেলেছিলাম। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। একটু অপ্রস্তুতের মতো হেসে বললাম, ও তার মানে তুমি আমার পা ধরেছিলে? আমি ভাবলাম কে আমার পা ধরে টানে। বাঁচা গেল। কিন্তু জলের তলায় তুমি অতক্ষণ ধরে কি করছিলে? আমি জলের ধারে এসেও তোমায় দেখতে পাইনি। জলে নামলাম, জল খেলাম, তাতেও তো বেশ বিস্ময় লাগলো। আচ্ছা, এতক্ষণ তুমি জলের নিচে ছিলে? লোকটা অতখানি জল থেকে আরো খানিকটা উঠে এসেছে, আর খালি গায়ের রং বেশ কালো। বরণের নিচের দিকে একটা মালকোচা মারা ধুতি। সে ভেজা গায়ে হাত জোড় করে হাসতে হাসতে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ঠাকুরমশাই, ওই জলের নিচে বেশিক্ষণ থাকার কাজটা রপ্ত করে নিচ্ছি। তার কথায় কেমন যেন একটা অবাক হলাম। বললাম,
জলের নিচে বেশিক্ষণ থাকার ব্যাপারটা রপ্ত করে নিচ্ছে, মানেটা কি? ও আপনি বুঝবেন না ঠাকুর মশাই। তা আপনি চললেন কোথায়? কোনো দিকে যাচ্ছি না, আসলে এই পথে ঘুরতে ঘুরতে বেরিয়ে পড়েছি। যেদিকে দু চোখ যায় সেদিকেই যাই। তেষ্টায় কষ্ট পাচ্ছিলাম, তাই নদীর জল খেলাম খানিকটা। এখন একটু বিশ্রাম নিয়ে তারপর রোদ কমলে আবার বেরিয়ে পড়ব। শুধু শুধু এখানে বসে বিশ্রাম নেবেন কেন? আমার সঙ্গে যখন দেখাই হয়েছে, তাহলে আমার সঙ্গে চলুন। আমার রাজপ্রাসাদ খুব বেশি দূরে নয় ঠাকুর মশাই। লোকটার কথা শুনে সামান্য হাসি পেল। রাজপ্রাসাদ কথাটা বলে আমার দিকে তাকিয়ে সে নিজেই হাসতে হাসতে বলল, রাজপ্রাসাদ শুনে হাসি পেল তাই না ঠাকুর মশাই? রাজপ্রাসাদের চেয়ে কম কিন্তু কিছুতেই নয় আমার বাড়ি। তবে মেরামতির অভাব, সমস্ত দিকে নোংরা আবর্জনা ভাঙাচোরা, এই আর কি। তার কথায় আমার ভীষণ কৌতূহল হলো। তার চেহারা অতি সাধারণ 5টা মানুষের মতো, আলাদা করে বলার মতো কিছুই নেই। আর শুধু তাই নয়, যেন সাধারণের চেয়ে বেশি কেউ খানিকটা সাধারণ। সে এসে উঠে দাঁড়িয়েছে আমার এক পাশে। পরনের কাপড় থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছে। এতক্ষণে লক্ষ্য করলাম পরে এক পাশে এক জায়গায় কাপড় রয়েছে। সেই কাপড় দিয়ে ভালো করে গা মুছে নিয়ে কাপড়ের বদলে সে আমায় বলল, দুপুরের সময় একটু ডাল ভাত খেয়ে যাবেন ঠাকুর মশাই, কেমন? তার সঙ্গে সঙ্গে চললাম। আর সে আমায় খাওয়ার অনুরোধ করেছিল। তার চেয়েও বেশি কৌতূহল ছিল তার প্রাসাদ দেখার জন্য। কিন্তু তার সঙ্গে গ্রামের পথে বেশ খানিকটা এগিয়ে জঙ্গলে ঘেরা একটা জায়গায় গিয়ে ঢুকলাম। জঙ্গলের মধ্যে দিয়ে পায়ে চলার পথ। এই পথ পেরিয়ে প্রায় মিনিট 10 হাঁটার পর যেখানে গিয়ে দাঁড়ালাম, সেইখানে দাঁড়িয়ে কিন্তু সামনে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। সত্যি আমি দাঁড়িয়ে আছি একটা প্রাসাদের সামনে। উঁচু একটা দরজা আমার চোখের সামনে, তবে দরজাটার এক প্রান্ত ভেঙে পড়েছে। এক সময় লম্বা পাঁচিল দিয়ে 4-5টা ঘেরা ছিল, সেই পাঁচিল ভেঙে পড়েছে আর কি। তার এক পাশ দিয়ে এসে ভেতরে ঢুকে আমায় হাতের ইশারায় ঢুকতে বলল। আমিও তার পিছু পিছু গেলুম। দরজা পেরোতেই ভেতর দিকে দোতলার সেই মস্ত প্রাসাদ বাড়িটা চোখে পড়ল। একতলা দোতলা মিলিয়ে বাইরে থেকে যে কতগুলো ঘর দেখা যাচ্ছে তা ভালোভাবে বোঝা গেল না। সামনে এগোতে এগোতে সে বলল, বলেছিলাম না ঠাকুর মশাই, এ প্রাসাদ শুধু রাজপ্রাসাদ নয়, ভগ্ন প্রাসাদ। এখানে মানুষ থাকতে পারে? আর তুমি এখানে থাকো কি করে? শুধু আমি নই ঠাকুর মশাই, এখানে আমি আর আমার বউ, ছেলে, মেয়ে সবাই থাকে। তার কথায় আরো অবাক হলাম। মনের মধ্যে কৌতূহলটা যেন আরো বাড়তে লাগলো। তার সঙ্গে সেই প্রাসাদের ধ্বংসস্তূপের মতো বাড়িটার পিছনের দিকে চললাম। পিছনের দিক দিয়ে আবার ভিতরে ঢোকার রাস্তা রয়েছে। সেই পথে ঢুকে একটা ছোট্ট ঘরের সামনে আমরা এসে পড়লাম। এই বড় প্রাসাদের মধ্যেকার একটা ছোট ঘরে। এই ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়েছে। দেখেই বোঝা যায় এখানে মানুষের বাস রয়েছে। ঘরের ভিতরে এক পাশে চাটাই পাতা, তার উপর বসে দুটো ছেলে মেয়ে খেলা করছিল। এক পাশে এক মেয়ে মানুষ রান্না বান্না করছিল। আমায় দেখে সে মাথার আঁচল লম্বা করলো। রমাকান্ত বলল, বুঝলি, আজ ঠাকুর মশাই আমাদের সঙ্গে খাবেন, একটু ডাল রান্না করিস তো আজ। মেয়ে মানুষটা কিছু না বলে শুধু মাথা নাড়লো। আবার জামা কাপড়গুলো সে এক পাশে দড়িতে মেলে দিয়ে আমাকে নিয়ে বাড়ি পিছনের দিকে দেখাতে লাগলো। চারপাশে জঙ্গল গজিয়ে উঠেছে, পাঁচিল এখানে ওখানে ভেঙে পড়েছে। তার মাঝে এক পাশে সে নিজের একটা বাগান মতো করেছে, সেখানে সমস্ত তরি তরকারি চাষ করছে। সেদিকে দেখিয়ে দেখিয়ে গর্বের সাথে বলল, দেখেছেন ঠাকুর মশাই, সমস্ত কিছু চাষ করেছি এখানে। হ্যাঁ। ভাঙা ধ্বংসস্তূপের মতো প্রাসাদে তোমরা রয়েছো কেন? এটা আসলে কাদের? এখানে তো কোনো মানুষ থাকে না ভাই, তোমরা এখানে কেন? গ্রামের জমিদারের প্রাসাদ এটা, এখানে জমিদারি থাকতো। শুনেছি একসময় ডাকাতের দল নাকি এই বাড়িতে আক্রমণ করে। ডাকাতের দল ছিল ভারী,
তারা বাড়িতে ঢুকে জমিদারের প্রহরীদের সবাইকে হত্যা করে। জমিদারের লোকেরা কোথাও যেন পালিয়ে যায়, অর্থাৎ জমিদার আর তার বাড়ির যে লোকেরা বাকি ছিল তাদের আর কোথাও কোনোদিনও খুঁজে পাওয়া যায়নি ঠাকুরমশাই। তারপর থেকেই না এই বাড়িটা এভাবে ফাঁকা পড়ে থাকে। যারা এই বাড়িতে এসে থাকার জন্য চেষ্টা করেছিল তারা কেউ এখানে বেশি দিন থাকতে পারেনি, কিন্তু আমি এখানে রয়েছি, কিন্তু আমার কোনো ক্ষতি হয়নি। কিন্তু এখানে বাকিরা থাকতে পারে না কেন? অনেক কিছু দেখতে পাই ঠাকুরমশাই, অনেক কিছু শুনতে পাই। রাতের বেলা এখানের ওই প্রাসাদের ঘরগুলোতে কারা যেন ছুটে বেড়ায়, চিৎকার করে, কান্নাকাটি করে। কথাগুলো বলতে বলতে রমাকান্ত আমার সামনে একবার তার মুখটা নিয়ে এলো। অবাক হয়ে গেল। চারপাশের এই পরিবেশ, তার উপর রমাকান্তের এই সব কথা, তার উপরে এমন ধ্বংসস্তূপের মতো প্রাসাদ বাড়িতে তার বসবাস, সবকিছুই কেমন যেন ঘোলাটে। দুপুরে খাওয়া দাওয়ার পর রমাকান্ত একটা অদ্ভুত কথা বলল। ঠাকুরমশাই, এই বাড়িতে কোথাও গুপ্তধন রয়েছে জানেন? শুনেছিলাম ডাকাতের দল সমস্ত কিছু নিয়ে গেলেও জমিদারের সেই সিন্ধুকে থাকা অনেক সোনার মোহর খুঁজে পায়নি। জমিদার আর তার পরিবার সেই সমস্ত মোহর নিয়ে কোথাও যেন লুকিয়ে পড়েছিল, কিন্তু তারপর থেকে তাদের আর কেউ দেখতে পায় না। অনেকেই মনে করে ওই মোহর নাকি এই বাড়িতে কোথাও লুকিয়ে রাখা আছে। এই বাড়ির মাটির তলায় একটা সুড়ঙ্গ আছে ঠাকুরমশাই। হ্যাঁ, সেই পথে খানিকটা হেঁটে গেলে আর জল পড়ে, সেই জলের মধ্যে দিয়েই সেদিকে যেতে হবে। জল? তার মানে বাড়ির আশেপাশে কোথাও ঝিল বা নদী আছে? হ্যাঁ, ওই পাঁচিলের ওপাশে একটা বড় ঝিল রয়েছে তো, তবে ওই ঝিলে কেউ নামে না। ওই ঝিলটা আসলেই জমিদার বাড়ির ছিল। বাড়ির পেছনের দিকের পথ দিয়ে জমিদার বাড়ির মেয়েরা ওই ঝিলে স্নান করতে যেত। আর তুমি সেই গুপ্তধন খোঁজার জন্য এখানে রয়ে গেছো। কিন্তু যদি তোমার কিংবা তোমার ছেলে মেয়ের পরিবারের কোনো বিপদ হয়? ওদের কিচ্ছু হবে না ঠাকুরমশাই, আমার মতো ওরাও সাহসী। তাছাড়া আমার শরীরেও যে জমিদারের বংশের রক্তই বইছে। তার এই কথায় কেমন যেন অবাক হয়ে গেল। এবার সে বলল সে এখানে থাকতে এসেছে মাত্র মাস 6। আবার বলছে তার শরীরে জমিদারের রক্ত বইছে। কিছুই বোঝা গেল না। সেদিন আর তেমন কোনো কথা হলো না। রাতের বেলা পাশের একটা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আমায় থাকতে দিয়েছিল। সেই ঘরের পিছনে জানলা দিয়ে বাড়ির পিছনের দিকটা পরিষ্কার দেখা যায়। গভীর রাতে ঘুম ভেঙে যাওয়ায় বাড়ির পিছনে ঝর্ণার কাছে এসে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছিল। ছাদের বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে চারপাশে শূন্যতাটুকু বেশ ভালো লাগছিল। হঠাৎ করে মনে হলো বাড়ির পিছনের দিকে যে বাগানটার কথা বলেছিল, আর যে বাগানের কাছে আমরা দিনের বেলায় দাঁড়িয়েছিলাম, সে বাগানের কাছটায় কেউ এসে দাঁড়িয়ে রয়েছে। ভাবলাম রমাকান্ত নিজেই হয়তো দাঁড়িয়ে রয়েছে। তার মানসিক অবস্থা যে খুব একটা ভালো তা আমার মনে হয় না। তার মাথায় একটু ছিট আছে বলেই মনে হয়েছিল, কিন্তু তাই বলে এত রাত্রে সে বাগানের কাছে কি করবে? কথাটা মনে হতেই জানালার আরো কাছে সরে এসে বাগানের দিকে তাকালাম। চাঁদের আলোয় চোখটা সামান্য শুয়ে আসতে মনে হলো বাগানের কাছে যে এসে দাঁড়িয়েছে সে রমাকান্ত নয়, অন্য কেউ। রমাকান্তের স্ত্রী হতে পারে না, তার উচ্চতার অতটা হবে না, আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দুটোর কথা তো বাদই দিলাম। তাহলে কি এই বাড়িতে আরো কেউ আছে? কথাটা মনে হতেই কিন্তু একটা অদ্ভুত ব্যাপার অনুভব করতে পারলাম। হঠাৎ করেই আশেপাশের পরিবেশটা যেন ভারী হয়ে এসেছে, আর তার সঙ্গে মনে হচ্ছিল বাগানের কাছে যে এসে দাঁড়িয়েছে সে কোনোভাবেই শরীরী মানুষ হতে পারে না। তাহলে সে কে? আর এত রাত্রে বাগানের কাছে সে এসে দাঁড়িয়েছে কেন? আস্তে আস্তে ঘরের দরজাটা খুলে পাশের ঘরের জানালার কাছে এসে দাঁড়ালাম। চাঁদের আলো ঘরের ভিতরে এসে পড়েছে। ঘরের মধ্যে মাদুর বিছিয়ে রমাকান্ত আর তার স্ত্রী আর ছেলে মেয়ে ঘুমিয়ে রয়েছে। সামনের দিকে তাকিয়ে দেখলাম
বাগানের কাছে তখনও দাঁড়িয়ে আছে কেউ। হাঁটতে হাঁটতে আরো খানিকটা সামনের দিকে এগিয়ে গেলাম। তখন সে বাগানের এক পাশে দাঁড়িয়ে কি যেন একটা দেখে চলেছে। যখন তার কাছ থেকে মাত্র হাত 10 দূরে, তখনও সে উঠে দাঁড়ালো। চাঁদের আলোয় তার চারপাশটা দেখা গেল। তার দিকে তাকিয়ে কিন্তু একটা ছায়া মূর্তি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। সে একবার ঘুরে তাকালো আমার দিকে, আর তার সঙ্গে সঙ্গে দেখলাম তার চোখ দুটো যেন সাদা ধপধপ করছে। সে আমার দিকে তাকিয়ে অদ্ভুত ভাবে হাসলো একবার। তারপর হাঁটতে হাঁটতে বাড়ির পিছনের দিকে ভাঙা দেওয়ালের দরজা দিয়ে পেরিয়ে কোথায় যেন চলে গেল। আমিও তাড়াতাড়ি তার পিছু পিছু দরজার কাছে আসলাম। চারপাশটা জঙ্গলের মতো হলেও মাঝখান দিয়ে একটা সরু পথ রয়েছে পিছনের ঝিল পর্যন্ত যাওয়ার। মনের মধ্যে অনেক চিন্তা ভাবনা নিয়ে সেই পথ ধরে ঝিলের কাছাকাছি এসেছি। এমন সময় ঝিলের জলে একটা ঝুপ করে শব্দ হলো। বুঝতে বাকি রইল না যে এসেছিল সে ওই ঝিলের জলেই মিলিয়ে গেছে। আর না এগিয়ে ফিরে এসে নিজের ঘরে বসলাম। বাকি রাতটা একরকম জেগেই কাটিয়ে দিলাম। এক টানা এতটা কথা বলে তারানাথ চুপ করতে কিশোরী বলে উঠল, কিন্তু গুপ্তধনের কি হলো? যে গুপ্তধনের কথা ওই রমাকান্ত ভট্টাচার্য বলছিল, কে বলেছিল যে ওই জমিদার বাড়িতে এখনকার জমিদার যে স্বর্ণমুদ্রা রেখে গেছে তা? পরদিন রাতের বেলা প্রস্তাব দিল রমাকান্ত। তার বউয়ের থেকে আমায় আড়াল করে বলল, ঠাকুর মশাই, এই বাড়ির মাটির নিচে পথে যাওয়ার যে সুড়ঙ্গ আমি খুঁজে পেয়েছি, সেই পথে আপনি যাবেন একবার, কেমন? আসলে আমার একা যেতে ঠিক সাহস হয় না, দিনের বেলা যেতেও পারি না। যদি এখন আপনি চান আপনার সঙ্গে যেতে পারি। বউ একবার ঘুমিয়ে পড়লে সহজে আর ঘুম ভাঙে না। এসব তুমি কি বলছো? রাতের অন্ধকারে মাটির তলায় সুড়ঙ্গ পথে? তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? একবারই তো ঠাকুর মশাই, একবার। আপনাকে আর এই বিষয়ে বিব্রত করব না, কথা দিলাম। একবারই রাতের বেলা আমি ওই পথে যেতে চাই ঠাকুর মশাই। দিনের বেলা বেশ কয়েকবার গিয়েছি, কিন্তু পথের শেষে রাস্তা খুঁজে পাইনি। শেষে রাস্তা খুঁজে পাওনি কেন? জানি না ঠাকুর মশাই, তবে মাটির তলা দিয়ে বেশ খানিকটা এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে যেন রাস্তাটা শেষ হয়ে যায়, এটা বুঝেছিলাম। তাছাড়া আরও একটা ব্যাপার আছে ঠাকুর মশাই, যাওয়ার সময় যেন মনে হয় তারা যেন আমার পিছু পিছু আসছে, তারা যেন পেছন থেকে আমায় ডাকছে। ভয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসি। গুপ্তধন নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না, কিন্তু আমার যেন মনে হচ্ছিল কিছু একটা আছে এই বাড়িতে। এই রমাকান্তের এখানে গুপ্তধন খুঁজে বেড়ানো, এই ভাঙা অভিশপ্ত প্রাসাদে অন্য কান থাকতে না পারা, অথচ রমাকান্ত এবং তার পরিবার বেশ নিশ্চিন্তে এখানে থাকে। তার উপরে মাটির তলায় রাতের অন্ধকারে ওই গোপন সুড়ঙ্গের মধ্যে যদি কোনো অশরীরী আত্মা রমাকান্তকে কাছে পায়, তাহলে তার ক্ষতি না করে। নিশ্চয়ই এর পেছনে কোনো গোপন রহস্য আছে, আর সেটা উদ্ধার করার জন্য আমায় একবার হলেও ওই গোপন সুড়ঙ্গে যেতেই হবে। ঠাকুর মশাই, একবার চলুন না, একবার দয়া করে। এখানে তো আমি কাউকে ভরসা করতে পারি না যে কাউকে নিয়ে যাব। আসলে আসলে সত্যি বলছি ঠাকুর মশাই, আমার গুপ্তধন চাই না আমার। আচ্ছা বেশ রমাকান্ত, আমি তোমার সঙ্গে যাব। তোমার স্ত্রী ঘুমিয়ে পড়লে তারপরে বেরোবে তো? ভাঙা প্রাসাদের তলায় আবার একটা সুড়ঙ্গ পথ ছিল। সেই পথে গিয়ে আপনারা কিছু পেয়েছিলেন? হ্যাঁ, একটা অদ্ভুত ভয় পেয়েছিলাম আমরা। এমন একটা অবস্থা যা ঠিক তোমাদের বলে বোঝাতে পারবো না। সুড়ঙ্গের মধ্যে আমি আর রমাকান্তের হাতে একটা হ্যারিকেনের আলো। সেই আলোয় যেন চারপাশের অন্ধকারটুকু কমে আসার পরিবর্তে আলোটাই যেন আস্তে আস্তে নিভে আসতে শুরু করেছিল। বারবার মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে আমাদের আশেপাশে কারা যেন দাঁড়িয়ে আমাদের লক্ষ্য করছিল। তাদের সংখ্যা অনেক, তাদের উজ্জ্বল দুটো চোখ আমাদের দিকে দেখছে, অথচ আমরা তাদের উজ্জ্বল চোখ দেখতে পাচ্ছি না।
তবে গোটা শরীর বিকৃত বিভৎস, কিন্তু কোনো এক অদ্ভুত মায়া বলে তারা আমাদের চোখের সামনে আসছে না, কিংবা আমাদের দেখে তারা খুশি হয়েছে, আর তাই তারা আমাদের ভয় দেখিয়ে এখান থেকে তাড়িয়ে দিতে চাইছে না। তবুও আমি কিছু সাধনা করেছি, ক্ষমতা খুব বেশি না থাকলেও এইসব নিয়ে ঘাঁটাঘাঁটি করেছি। মধুসুন্দরী দেবীও মাতু পাগলি আশীর্বাদ আমার উপরে রয়েছে, তাই আমি যেটুকু সহ্য করতে পেরেছিলাম রমাকান্ত কিন্তু পারেনি। তাই বাধ্য হয়ে আমাদের সে রাতে বেরিয়ে আসতে হয়েছিল। বেরিয়ে সে বাগানের কাছে চুপচাপ দুজনে দাঁড়িয়ে রইলুম বেশ কিছুক্ষণ। এক সময় রমাকান্ত বলল, আপনি বিশ্বস্ত, আপনাকে আর মিথ্যা কথা বলে কোনো লাভ নেই। আমি আগেই বলেছি, এই জমিদার বাড়ির রক্ত আমার শরীরে বইছে। যে জমিদারের বাড়িতে ডাকাত পড়ার কথা আপনাকে বলেছিলাম, সেই জমিদারের এক বোন ছিল। তার বিয়ে হয়েছিল এখান থেকে কয়েক গ্রাম দূরে আরও এক জমিদারিতে। এখানে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাওয়ার পরে তার সে বোন এখানে একবার এসেছিল, কিন্তু জমিদার কিংবা তার পরিবারের কোনো সূত্রই পাওয়া যায়নি। তারপর দেখতে দেখতে সময় কেটে যায়, সেই বোনের সন্তান হয় এবং তারও সন্তান হয়। তখন সেই জমিদারের অবস্থা একদম পড়ে গেছে, আর সেই পড়ে আসা জমিদারের অবস্থার একদম অন্তিম পরিণতি হয় আমার সময়। তার কথা শুনে আমি চমকে উঠে বললাম, অর্থাৎ তুমি জমিদারের সেই বোনের বংশধর? চাঁদের আলোয় আমার দিকে তাকিয়ে রমাকান্ত মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ ঠাকুরমশাই, জমিদার আর তার বোন ছিল যমজ। ছোট থেকেই তাদের মধ্যে এক অদ্ভুত মিল ছিল জানেন। কারোর কোনো সমস্যা হলে সহজেই অন্য একজন বুঝতে পারত। যে রাতে বাড়িতে ডাকাত পড়েছিল, সে রাতে জমিদারের বোন সমস্ত কিছুই বুঝতে পেরেছিল। সে সকল কথা বলেছিল পরিবারকে, কিন্তু তারা সাহায্য নিয়ে এখানে আসার আগেই সব শেষ হয়ে গেছে। একটা ছোট্ট ঘরের মধ্যে অনেকে নাকি আটকা পড়ে আছে, আর সেখান থেকে বাইরে আসতে পারছে না। জমিদার মারা যাওয়ার মাত্র মাস দুয়েকের মধ্যে সে নিজেও মারা যায়। তবে তার আগে তার কথা শুনে ওই জমিদার পরিবারের এক জ্যোতিষী বলেছিলেন, জমিদার মশাই আর তার পরিবারের কোনোভাবেই এই বাড়ির কোনো গোপন কক্ষে আটকা পড়েছেন, আর সেখান থেকেই তারা বেরিয়ে আসতে পারেননি। তিনি গণনা করে বলেছিলেন, যে রাতে জমিদারের বোন মারা যায়, সেই রাতে জমিদার নিজেও মারা যায়। তারপর থেকে এই গল্পই বংশ পরম্পরায় চলে আসছে। আগেই বলেছি, আমার সময় বংশের একদম অবনতি ঘটেছে। থাকার মতো ভালো জায়গা আমার ছিল না, তাই আমি এখানে চলে এসেছিলাম। থাকার জায়গা জুটবে, আর যদি কোনোভাবে সেই গুপ্তধন খুঁজে পাই, অর্থাৎ আমি যে সোনার মোহরের কথা বলেছিলাম, সে মোহর কিন্তু নয় ঠাকুরমশাই। এবার রমাকান্তের ওপরে আমার কেমন যেন মায়া হলো। ওর ওই কালো শরীরে, মুখে অমসৃণ দাগ, উদাস মুখের মানুষটার দিকে চাঁদের আলো তাকিয়ে তাকিয়ে যেন মনে হলো মানুষটা কত মহান। নিজের পরিবারের এক পূর্বপুরুষের রক্তের সম্পর্কের জন্য সে এখানে এসেছে। আমি বুঝতে পেরেছি রমাকান্ত, তুমি ঠিক কেন এখানে এসেছো। এবার তোমায় আমি সত্যি সাহায্য করব। আরো কয়েকটা ব্যাপার তোমার এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পেরেছি। তুমি চিন্তা করো না, তুমি সফল হবেই। উদ্দেশ্য সৎ হলে, উদ্দেশ্য ভালো হলে, সে পথে অবিচল হেঁটে গেলে তোমার সফলতা তো আসবেই ভাই, বুঝলে? চলো এখন গিয়ে শুয়ে পড়ি, কাল সকালে সবটা ভাবা যাবে। কিন্তু রমাকান্ত তো প্রথমে আপনাকে ওকে সাহায্য করার কথা বলেছিল, তাহলে আবার কোন গুপ্তধনের কথা সে বলল? রমাকান্ত ভট্টাচার্য নিশ্চয়ই এখানে এসেছিল সেই জমিদার আর তোর পরিবারের মৃতদেহের অংশ খুঁজে বার করতে। আজ প্রায় 150-200 বছর হয়ে যাওয়ার কথা সেসব ব্যাপার, তবুও তাদের শরীরের কঙ্কালের অবশেষ খুঁজে পাওয়া যেতেই পারে, আর সেগুলো পুড়িয়ে না দেওয়া পর্যন্ত তাদের মুক্তিও ঘটবে না। আমার মনে হয় এই কারণেই রমাকান্তেরা এখানে এসে থাকতে শুরু করেছিল। ঠিক বলেছ, এই একটা কারণেই রমাকান্ত এখানে এসে থাকতে শুরু করেছিল। রমাকান্তের বউ এসবে ভয় পেত। রাতের বেলা হাসির শব্দ, উপরে ঘরগুলোতে দৌড়দৌড়ির শব্দ, এই সব শুনে সে ভয় পেত। তাই রমাকান্তকে কখনোই ওর পাতাল ঘরে যাওয়ার কথা সে বলতো না। কিন্তু পরদিন আমি সমস্ত কথা রমাকান্তের স্ত্রীকে বুঝিয়ে বলতে
সে আমাদের সম্মতি জানায়। পরদিন সকালে আমি আর রমাকান্ত সেই ঘরে ঢুকি। তারপর এক সময় মাটির নিচে পৌঁছে দুজনে হাঁটতে থাকি সেই সুড়ঙ্গ পথে। মাথার উপরে শক্ত মাটির চাদর, পায়ে হেঁটে চলার মতো জায়গা আছে বটে, কিন্তু আরেকটু মাথা তুললেই মাথা ঠেকে যাবে সেই মাটির ছাদে। দুপাশে সংকীর্ণ জায়গা, আর দুজনের হাতেই হ্যারিকেন আছে। তাছাড়া দেশলাই মোমবাতি সঙ্গে নিয়েছি। বেশ খানিকটা হেঁটে যেতে যেতেই আমি লক্ষ্য করলাম দুপাশে কেমন যেন পথ চলে গিয়েছে। রমাকান্ত সোজা হেঁটে গেল। বেশ খানিকটা হাঁটার পরে পায়ের তলা ভিজতে লাগলো। রমাকান্ত বলল, ঠাকুরমশাই, এভাবে যাওয়াটা ঠিক হচ্ছে তো? হ্যারিকেনটা তুলে সামনে তাকিয়ে দেখলাম সত্যি আবার একটা দেওয়াল, পথ এদিকেও বন্ধ। আচ্ছা, আসার সময় দেখেছি দুপাশে বেশ কয়েকটা পথ চলে গিয়েছে, তাহলে সেই পথেও তো হতে পারে। এতগুলো পথ রয়েছে, আর কোন পথে যাব যদি হারিয়ে যাই? আরে হারাবে না, নিশ্চয়ই ওরা তোমায় সাহায্য করবে। তুমি ওদের জন্য এসেছো, মনে মনে স্মরণ করতে থাকো তোমার পূর্বপুরুষদের। মাটির উপরে এক জায়গায় আমরা হ্যারিকেনটা নিভিয়ে বসলাম। মনে মনে রমাকান্ত স্মরণ করতে লাগলো পূর্বপুরুষদের। আমি একটা মন্ত্র জপ করতে লাগলাম। এই মন্ত্র জপ করে কোনো অতৃপ্ত আত্মাকে আহ্বান করা যায়, তবে এই মন্ত্র জপ করার কাজ আমি কখনোই করি না। আজ এক বিশেষ প্রয়োজনেই করতে হলো। বেশ কিছুক্ষণ এভাবে চুপ করে বসে রয়েছি। হঠাৎ রমাকান্ত বলে উঠল, ঠাকুরমশাই, একটা আলো, ওই দেখুন একটা আলো জ্বলছে। আমি রমাকান্তের গলা শুনে সামনের দিকে তাকিয়ে দেখি দেয়ালের এক পাশে একটা সাদা রঙের উজ্জ্বল আলো, যেন একটা মশাল জ্বলছে। আর মশালের আলোটা হলুদ হয়ে যাওয়ার বদলে সাদা হয়ে গেছে। সেই আলোতেই সামনের দিকে তাকিয়ে দেখে রমাকান্তকে বললাম, ওই আলোটা লক্ষ্য করে সামনের দিকে হাঁটতে থাকো। রমাকান্ত আমার কথা মতো সেটাই করলো। আলোটাকে লক্ষ্য করে সামনের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে আমরা ঘর থেকে যখন বেশ খানিকটা ভেতরের দিকে এসে পড়েছি, তখন আবার আলোটা অন্যদিকে বাঁক নিল। এই দেখুন ঠাকুরমশাই, এখানে জল রয়েছে, আর তারপরে সামনে দেখুন পথ বন্ধ। তুমি আমাকে বিশ্বাস করতে পারছো যখন, তখন ওই আলোটাকে বিশ্বাস করতেও পারো। তোমার পূর্বপুরুষরা তোমায় সাহায্য করছে। তুমি যে কাজের জন্য এসছো সেই কাজে সব থেকে বেশি প্রয়োজন ওদের। এভাবে যে কতক্ষণ আমরা হেঁটেছিলাম ঠিক মনে নেই। প্রতি বাঁকের সময় রমাকান্ত থমকে দাঁড়িয়ে অপেক্ষা করে, আর সেই আলোটাও যেন থমকে থমকে অপেক্ষা করতে থাকে। আমরা হাঁটতে শুরু করলে সেও এগিয়ে যায়। বেশ খানিকক্ষণ এভাবে চলার পরে এক সময় সেই আলোটা থামলো। চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে গেল। রমাকান্ত ভয় চিৎকার করে উঠল, ঠাকুরমশাই, ঠাকুরমশাই, এটা কি হলো? ভয় পাওয়াটা যদিও স্বাভাবিক ছিল। চারপাশটা অন্ধকার ঝুপসি হয়ে এসেছে। আমরা নিজেরাই জানি না আমরা কোথায় রয়েছি। এই সাদা আলোর উপর ভরসা করে আমাদের এই পর্যন্ত এসেছি। রমাকান্ত চিৎকার করে উঠতেই আমি বললাম, রমাকান্ত, নিজের মনকে শক্ত করো। এই অন্ধকারের মধ্যেও আমরা পথ চিনে যেতে পারবো। সামনের দিকে আস্তে আস্তে কোনো সময় দুটো হাত সামনের দিকে বাড়িয়ে রাখবে, যাতে কোনো কিছুতে ধাক্কা না লাগে। আমি বুঝতে পারছিলাম সে ভীষণ ভয় পেতে শুরু করেছে। যেভাবে সামনের দিকে এগোতে লাগলো, আমি বারবার মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। অন্ধকারে সেই ঘরের মধ্যে বেশ খানিকক্ষণ আমরা একভাবে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি। এক সময় রমাকান্ত বলে উঠল, ঠাকুরমশাই, কি একটা ঠেকছে। আমি তখনই কোমরে গুঁজে রাখা দেশলাইটা বার করে দেশলাইয়ের কাঠি জ্বালিয়ে আগুন জ্বালালাম। রমাকান্ত সেটা দেখে অবাক গলায় বলে উঠল, আপনার কোমরের দেশলাই ছিল, আমারটা তো কোথায় যেন হারিয়ে গেছে। মোমবাতিটাও খুঁজে পেলাম না। আপনার কাছে ছিল যখন, তাহলে আপনি এতক্ষণ জ্বালাননি কেন? যাদের জন্য তুমি এখানে এসেছো তারাই তোমায় সাহায্য করছিল। আলো জ্বললে তারা তোমায় সাহায্য করতে পারতো না। এখন যে তাদের কাজ শেষ হয়ে গেছে, তাই আমি নিজেই আলো জ্বালালাম। কথাটা বলে আমি মোমবাতিটা জ্বালালাম।
মোমবাতির আলোয় চারপাশে তাকিয়ে বুঝতে পারলাম এটা একটা গোপন ঘর হতে পারে। চারপাশে শক্ত পাথরের দেওয়াল, মাটিতে কতটা গভীরে তা ভালো বোঝা গেল না। এদিকে ওদিকে তাকিয়ে চোখে পড়ে মাটিটাও কেমন ভিজে ভিজে। একদিকে চোখ যেতে রমাকান্ত বলে উঠল, একটা দরজা। মোমবাতির আলোয় দাঁড়িয়ে দেখলাম সত্যি দরজার ছিটকিনিটা যেন বাইরে থেকে দিয়ে দেওয়া হয়েছে। আর একটা অদ্ভুত ব্যাপার দেখে সেই পাতাল ঘরের মধ্যে আমি আর রমাকান্ত দুজনেরই গোটা শরীর একবারে শিরশির করে উঠল। দরজার বাইরে মাটির ওপর পাশাপাশি পড়ে রয়েছে দুটো কঙ্কাল। এমন ভাবে সেগুলো পড়ে রয়েছে যেন একে অপরকে কোনোভাবে আবদ্ধ। আমার দেখে মনে হলো দুজন দুজনের গলা টিপে ধরেছিল। এমন ভাবেই হয়তো তারা মরেছে। এদিকে তাকিয়ে রমাকান্ত ভয় ভয় বলল, দরজা খুলবো? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই রমাকান্ত কঙ্কাল দুটোকে ডিঙিয়ে এগিয়ে এলো সামনের দিকে। আর তারপর দরজা ছিটকিনিটা খুলে ধাক্কা দিতেই ভিতর থেকে একটা দমকা গরম বাতাস বেরিয়ে এলো। আর তার সঙ্গে যেন অস্পষ্ট স্বরে শুনতে পেলাম ঘরের ভেতর থেকে বেরিয়ে এলো একটা অদ্ভুত চিৎকার, যেন একসাথে অনেকগুলো কেউ চিৎকার করে উঠছে। সেই শব্দটা ঘর থেকে বাইরে বেরিয়ে এলো ধুলোর মধ্যে। আমি আর রমাকান্ত দুজনে দুহাত দিয়ে চোখ ঢাকলাম। তারপর আস্তে আস্তে চোখ খুলে সামনের দিকে তাকিয়ে দেখি রমাকান্ত আমার এক পাশে দাঁড়িয়ে রয়েছে। ঘরের ভিতরে ঢুকে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলাম। ঘরের মধ্যে প্রায় 7টা কঙ্কাল এখানে এখানে ইতস্তত সরিয়ে পড়ে রয়েছে। দরজার একদম কাছে একটা কঙ্কাল পড়ে রয়েছে। আর ঘরের এক পাশে পুটুলি আর কলসিতে রয়েছে স্বর্ণ মুদ্রা, সোনার অলংকার, আরো কত কি। তবে অবাক হয়ে গেলাম রমাকান্তকে দেখে। এত ঐশ্বর্য দেখেও কিন্তু সে সেদিকে এগিয়ে গেল না। প্রথমেই এগিয়ে গেল কঙ্কালগুলোর দিকে। তারপর সেগুলো দেখতে দেখতে দরজার কাছে থাকা কঙ্কালটার পাশে এগিয়ে তাকে ভালো করে দেখতে লাগলো। তার কোমরের কাছে একটা লোহার কি যেন ছিল, তাতে বাঁধা একটা অনেক পুরনো ছুরি। সেই ছুরিটায় জং পড়া। সেটা খুলে এনে আমায় দেখিয়ে বলল, শুনেছিলাম এই গ্রামের জমিদার অর্থাৎ আমার সেই পূর্বপুরুষের কোমরে লোহার পাতের সাথে এই ছুরি সব সময় বাঁধা থাকতো। আমি ঠিকই ভেবেছিলাম, কিন্তু বাইরেও দুটো কঙ্কাল কার হতে পারে ঠাকুরমশাই? এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। একটা কাজ করো, আমাদের কাছে আগুন আছে, মোমবাতিও আছে। কঙ্কালগুলো একত্র করে পুড়িয়ে দাও। এতগুলো কঙ্কাল বাইরে বার করে নিয়ে যাওয়াটা সঠিক হবে না। তাছাড়া এতদিন পর এভাবে। রমাকান্ত শরীরটা ঝুঁকে মাটির দিকে এগিয়ে দিল। তারপর কঙ্কালের গায়ে হাত রাখতে একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেল সঙ্গে সঙ্গে। আমাদের দুজনকে অবাক করে দিয়ে দরজার কাছে পড়ে থাকা সেই কঙ্কালের শরীরটা যেন গুঁড়ো গুঁড়ো হয়ে ছাইয়ের মতো ঝুরঝুর করে পড়লো পাথরের মেঝের উপর। আর তার সাথে সাথে ঘরের মধ্যে থাকা বাকি কঙ্কালগুলোর অবস্থাও তেমনি হলো। রমাকান্ত ভয় পেয়ে গেল। ঠাকুরমশাই, এসব কি করে হলো? আমি সত্যি বুঝতে পারছিলাম কেন, তাই সামান্য হেসে বললাম, মুক্তি হলো। নিশ্চয়ই তারা এখানে বদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। ওই ঘরের দরজা নিশ্চয়ই বাইরে থেকে কেউ বন্ধ করে এসেছিল কোনো কারণে। আর বাইরে যে দুজন দেখছো তারা নিজেদের মধ্যেই লড়াই করে মারা গেছে, তাই দরজা আর খোলা হয়নি। এ পথেও আর কেউ আসেনি, তাই ভিতরেই ওরা মারা গিয়েছিল। এখন তোমার ছোঁয়া পেয়ে তারা সবাই মুক্তি পেল। তুমি একটা দেশলাই কাঠি জ্বালিয়ে পূর্বপুরুষকে স্মরণ করে এই ঘরের মেঝেতে ফেলে দাও। তারপর দরজাটা সশব্দে বন্ধ করে দাও। রমাকান্ত তাই করলো। দেশলাই কাঠিটা ঘরের ভিতরে ফেলতেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। রমাকান্ত দরজা বন্ধ করে চলে এলো। বাইরে কঙ্কাল দুটোকে আগুন লাগিয়ে দেওয়া হলো। ফিরে আসার পথে যেন মনে হলো আমাদের আগে কেউ যেন আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে। বাইরে এসে সেই বাগানের কাছে এসে দাঁড়ালাম। আমরা আসলে সেই বাগানের এক পাশ দিয়ে গুপ্ত ঘরে যাওয়ার পথ ছিল। সেখানে যাওয়ার পথ একটা ঢাকনা দিয়ে ঢাকা থাকতো। বেরিয়ে এসে ঢাকনা আটকে দিয়ে রমাকান্তকে বললাম, যাক,
তাহলে তোমার কাজ শেষ হলো। কিন্তু অত স্বর্ণ মুদ্রা, অত কিছু ছিল, অথচ তুমি সেখান থেকে কিছু নিলে না কেন রমাকান্ত? ও সব নিয়ে আমার আর কি হবে ঠাকুরমশাই? আমার যেভাবে চলার সেভাবেই চলবে। টাকা পয়সা বেশি থাকলেই অসুবিধা। কিন্তু তাই বলে তুমি নেবে না স্বর্ণ মুদ্রা? নিলে তো তোমাদের এই অবস্থার অবসান হতো। ঠাকুরমশাই, যে অর্থ এত কষ্ট করে আমার পূর্বপুরুষ অর্জন করে ওখানে লুকিয়ে রেখেছেন, সেই অর্থ আমি এভাবে নেব কেন বলুন? তাছাড়া আমি তো সরাসরি এই বংশের কেউ নই, আমি অনেক দূরের। আমার কাজটুকু আমি করে দিয়েছি, আর আমার কোনো কাজ নেই। আমি তো আমার পরিবার নিয়ে এখানে বেশ ভালোই আছি, বাগান করেছি, জল হয়েছে। তাছাড়া ধানের চিন্তা আমার কখনো করতে হয় না। ওই গ্রামে যা সামান্য জমি রয়েছে তাই আমার এক চেনা লোককে দিয়েছি, বুঝলেন? সে চাষাবাদ করে, বছরে একবার সামান্য ধান এখানে পাঠিয়ে দেবে বলেছে, তাতেই চলে যায়। আমার আর চিন্তা কিসের ঠাকুরমশাই? এত বড় একটা কাজ হয়ে গেল, এতেই আমি শান্তি। রমাকান্তের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে রইলাম। ঘোড়া ঘোড়া মোহর ছেড়ে পুটলি ভরা সোনার গহনা আরো কত কি এই সমস্ত ছেড়েছে, ঘরে আগুন লাগিয়ে দিয়ে চলে এলো। সত্যি বলতে কি, প্রথম দিন রমাকান্তকে দেখে যেমনটা মনে হয়েছিল, আজ কিন্তু অন্যরকম মনে হলো। সামনের ভগ্ন প্রাসাদ যেন আজ চোখের সামনে সত্যি একটা রাজপ্রাসাদের মতোই মনে হলো। রমাকান্তকে মনে হতে লাগলো এক জমিদার। তখনই দুপুরের সময় রমাকান্ত লম্বা গাছের কাছে মাটি সরিয়ে দেখতে লাগলেন। তারপর বললেন, ঠাকুরমশাই, আপনি আমায় যে সাহায্য করেছেন তার কোনো প্রতিদান হয় না, তবু আপনার যদি আমি কোনো সাহায্যে আসতে পারি, আপনি বলতে পারেন। তুমি যে কথাটা বলেছ এটাই অনেক রমাকান্ত। তবে এখানেতে অনেকদিন থাকলাম, কাজও হয়ে গেল, তাই এবার আর এখানে থাকবো না, আবার বেরিয়ে পড়বো। আচ্ছা, কোথায় যাওয়া যায় বলো তো? এখান থেকে 2 গ্রাম দূরে এক শ্মশান আছে, সেখানে শুনেছি মাঝে মাঝে সাধুতান্ত্রিকেরা আসে সাধনা করতে। সেখানে একবার যেতে পারেন। সবাই বলে ওই শ্মশানে নাকি অনেক কিছু আছে, আপনার ভালো লাগবে। পরদিন সকালে রমাকান্তের কাছ থেকে ঠিকানা জেনে নিয়ে বেরিয়ে পড়লাম। একটানা এতটা কথা বলে তারানাথ চুপ করতেই কিশোরী বলে উঠল, এটা রমাকান্তের অতিরিক্ত ভালো মানুষই হয়ে গেল না? ওই স্বর্ণমুদ্রার অর্থ এই সমস্ত তো মাটির তলায় এমনিই থেকে যাবে। সেই সমস্ত নেওয়ার কি কোনো প্রয়োজন ছিল না? ওগুলো তো নষ্ট হবে। পরে অনেক ভেবে দেখেছিলাম রমাকান্ত আমার সামনে হয়তো অর্থ নেয়নি। আমি চলে এলে সে তো সেখানেই থাকবে, যে কোনো সময় সে ভিতরে ঢুকে অর্থ তুলে আনতে পারবে। কিন্তু তার সঙ্গে আরো একটা ব্যাপার মনে হয়েছিল। ওই ঘর পর্যন্ত পৌঁছানোর সময় এবং ফেরার সময় আমরা আধো অন্ধকারে কিন্তু ভালো করে কিছু বুঝতেই পারিনি। তাই রমাকান্তের পক্ষেও দিনের বেলাতে সেই পথে ওই ঘর পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। কেন সে ওখান থেকে একটা স্বর্ণ মুদ্রা নেয়নি তা আমার আজও জানা নেই। হয়তো যে স্বর্ণ মুদ্রার জন্য এতগুলো মানুষের মৃত্যু ঘটেছে তা সে গ্রহণ করতে চায়নি, আর অন্য কিছুও হতে পারে। আমরা উঠে পড়লাম। তারানাথ জানলা দিয়ে বাইরে তাকিয়ে বলল, বৃষ্টি কমে এসেছে বুঝলে, তোমরা বেরিয়ে পড়ো। বলেছিলাম না আজ একটু অন্যরকম গুপ্তধনের গল্প বলবো। তারানাথ হাসতে লাগলো। আমরা বেরিয়ে এসে রাস্তায় নামতেই কিশোরী বলল, বড় অদ্ভুত একটা গল্প শোনালো, তাই না ঠাকুরমশাই? এমন মানুষ কি আজকাল আর পাওয়া যায়? তারানাথ তো নিজেই বলে, এই দুনিয়াতে এমন অনেক ব্যাপার ঘটে যায় যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। এটাও হয়তো তেমনই কোনো ঘটনা। কিশোরী আর কোনো কথা বলল না। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে গেলাম গ্রাম রাস্তার দিকে। শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন রমাকান্তের গুপ্তধন। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে দেবলীনা।
পরিচালনা ও বিশেষ সহযোগিতায় প্রায়ণ গোস্বামী, শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে 62 FPS স্টুডিও, পোস্টার ডিজাইনে কভারম্যান অভিব্রত। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।